আর আমি ছাড়া এই মুহূর্তে থানায় একটা স্টাফ নেই। চোখের সামনে কোনো ক্রাইম করলে ফোর্স নেই বলে চুপ করে থাকতে হচ্ছে। এরপরও আপনি বলবেন ভেঙে পড়বো না? না, ভেঙে পড়বেন না, কারণ আপনার ভেঙে পড়া আমরা দেখতে পারবো না স্যার। কিন্তু থানার বাকি স্টাফরা কোথায় গেছে? কোথায় ছুটিতে সেকেন্ড অফিসারের দাদার বোনের পিস্তত ননদের বিয়ে, উনি ওখানে গেছেন। মেজবাবুর ঠাকুমার কাকাবু মারা গেছেন, উনি ওখানে গেছেন। কিন্তু মেজবাবুর তো থাকার কথা। হরি বাবা, উনার এখন অনেক কাজ। উনার 30 বছর বয়সী মাধ্যমিকে 3 বার ব্যাক পাওয়া মেয়ে একটা রিক্সাওয়ালাকে বিয়ে করে পালিয়েছে। উনি পুলিশও তাদের ধরতে পারেনি, তাই কামাখ্যাতে তন্ত্র সাধনা করে মেজামাইকে বার করে আনতে গেছে। কি বলছেন স্যার আপনি? ঠিকই বলছি। ওয়েস্ট বেঙ্গল থানার জিপটা না আর থানায় থাকে না, থাকে নেতা মন্ত্রীর বাড়িতে। ওরা যা ইচ্ছে ওরা তাই করে। কিন্তু এই থানায় আসার সময় বাইরে জিপটাকেও তো দেখলাম। কি করে দেখবেন মশাই? ওরা তো নেতা মন্ত্রীর বাড়িতে থাকে, ওদের যখন ইচ্ছা ওরা তাই করে। থানার জিপ আগে আগে না গেলে নেতা মন্ত্রীর তো মানিজ্য সব নষ্ট হয়ে যায়। বলছিলাম যে স্যার আমাকেও 7 দিনের ছুটি দিতে হবে, দেখে যাবো, আমার বাচ্চা হবে। তোমার বাচ্চা? না মানে স্যার ওই আমার বইয়ের বাচ্চা হবে। কৌশিলাল, তুমি এখন ভেতরে যাও। ওকে স্যার। বাইরের গেটটা দেখো, আমি তোমাকে ডেকে নিচ্ছি। তাহলে চিন্তা করে বলো, এই চুরি দিতে হবে। এরপর যখন আমি একা বসে দুটো জগন্নাথ হয়ে কোনো কাজ করব না, তখন জনতা আমায় ঘেরা করবে, সাংবাদিকরা পুলিশের মামাসি উদ্ধার করবে, আর আমাদের রোজগারের মতো দাঁতকে নিয়ে বলতে হবে সময় চাই, তদন্ত করে দেখছি। কিন্তু এরকম ভাবে সবাইকে একসাথে ছুটি দেওয়ার তো কোনো নিয়ম নেই। এরা তো আইনের ধার করে না মহাদেব বাবু। এরা যা ইচ্ছে এরা তাই করে, কারণ জানেন এরা পার্টির লোক। সবে বুঝতে পারছি স্যার, এই আপনার মতো সৎ অফিসারের হাজার চেষ্টা তো আমাদের ভাগ্য ফিরবে না। আসলে সোর্সের মধ্যেই তো ভূত লুকিয়ে আছে। ঠিক করে দাও, ঠিক করে দাও। সবটাকে রামপিদম্পে দিয়ে ঠান্ডা করে দিতাম। সত্যতে তার তাপর পর্যন্ত ঠিক ছিল মহাদেব বাবু। ওই কলিযুগটাতেই যত কেলেঙ্কারি হয়ে গেল। কিন্তু কিন্তু কি করবেন এখন স্যার? কি করবো, কি করবো তার মানে কি? কিন্তু এই থানার স্টাফ নেই, আপনি একা, গাড়িতে জিপ নেই, এর কি অবস্থায় থানায় যাবেন আপনি? কি করে বলবো মহাদেব বাবু, কি করে বলবো? বুঝতে পারছি আপনার মতো সৎ অফিসারদের হাজার চেষ্টা তো আমাদের ভাগ্য ফিরবে না স্যার। ঠিক করে দিতাম, সব ঘটনাকে রামপিদম্পে দিয়ে ঠিক করে দিতাম। ডায়েরি করবেন, তারপর গিয়ে শয়তানগুলোকে গ্রেফতার করবেন। দেখেছি বলে মনে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, সেদিন রাস্তাতেই তো আপনার সাথে দেখা হয়েছিল। শুধু রাস্তাতেই নয়, এর আগেও আমাদের দেখা হয়েছিল। আমার দিকে ভালো করে চেয়ে দেখুন তো, দেখুন তো আমাকে ঠিক চিনতে পারছেন কিনা। কে আপনি? নিশিগঞ্জ জেনারেল হাসপাতালে 25 বছর আগে ওয়ার্ড পরে চাকরি করতো বৃন্দাবন কর্মকারকে তোমার মনে পড়ছে না শুভঙ্কর? বৃন্দাবন কর্মকার? হ্যাঁ, আজ থেকে 25 বছর আগে আমি যখন অন্তঃসত্ত্বা অবস্থায় ছিলাম তখন আমি ওই হাসপাতালে ভর্তি হই, আর বৃন্দাবন কর্মকার ছিল ওই হাসপাতালের ওয়ার্ড পরে। নিশিগঞ্জ সহ আশেপাশে হাসপাতালগুলোতে হ্যাঁ তখন খুব বাচ্চা চলে যাচ্ছিল। আর সেই রাতে জানো শুভঙ্কর, সেই রাতে আমার বাচ্চাটা চুরি হয়ে যাবে। আর তাই তো এত বছর বাদও আমি আমার অপরাধী হাত দুটো আপনার কাছে বাড়িয়ে দিচ্ছি। গ্রেফতার করুন আমায়। কারণ কারণ সেই দিনে সেই শিশু সন্তানকে আমি হাসপাতালের খাট থেকে চুরি করে তুলে দিয়েছিলাম ওই রজত সামন্তর হাতে। কেন কেন করেছিলেন না তুমি? কত টাকা পেয়েছিলেন জন্য? টাকার জন্য নয় গো, টাকার জন্য নয়। আমি এই কাজটা করেছিলাম আমার বোনের ভালোবাসার দিকে তাকিয়ে। আমার বোকা বোনটা যে রজতকে ভালোবেসে তাকে বিশ্বাস করে তার ফাঁদে জড়িয়ে পড়েছিল। তারপর রজত আমার বোনকে বুঝিয়েছিল যে জঘন্য কাজ সে আর করবে না, সে কাজ ছেড়ে দেবে। কিন্তু মার্কেটে তখন তার অনেক দেনা, আর সেই দেনা শোধ করবার জন্যই ওরের কথায় তুমি রাজি হয়েছিলে, তাই তো? কি করব বলুন? বোনটা যে একটা চরম বিপদ বাঁধিয়ে বসে আছে সেটা তো আমি জানতাম না।
ওর পেটে তখন রজতের বাচ্চা। আমি ভাবলাম এই কাজটা করে দিলে রজত আমার বোনকে বিয়ে করে ঘরে তুলবে। তাই অন্যের ঘরের স্বপ্ন ভেঙে দিয়ে নিজের বোনের স্বপ্ন করে তুলবার জন্য এই কাজটা আমি করেছিলাম। ঠিক, যারা শীতিতে সিঁদুর পরার আগে গর্ভে সন্তান দেয়, তারা যে সিঁদুরের মর্ম বোঝে না, এটা তোমার বোঝা উচিত ছিল বৃন্দাবন। আর তোমার বোনেরও বোঝা উচিত ছিল যে সাত পাকে বাঁধা পড়ার আগে কখনো ঘর বাঁধা যায় না। তাই আগুনে খই পড়ানোর আগে সেই কলঙ্কের আগুনে তার মুখ পড়েছিল বৃন্দাবন, তার মুখ পুড়েছিল। বোঝেনি, সেও বোঝেনি, আর আমিও বুঝিনি। তাই ওই অন্যায় কাজটা করার সময় আমার হাতটা এতটুকু কাঁপেনি। তাই কাজ শেষ হয়ে যাওয়ার পর ওই রজত যখন আমার অন্তঃসত্ত্বা বোনকে লাথি মেরে দূর করে দাঁড়িয়ে দিল, তখন ভাবলাম যে অন্যের স্বপ্ন চুরি করে নিজের সুখের স্বপ্ন গড়ে তোলা যায় না। সবই বুঝলাম কাকিমা, কিন্তু আপনার বাচ্চাটা যদি চুরি হয়ে থাকে তাহলে পাখি কি? বলবো শুভঙ্কর, তোমাকে আমি সব কথাই খুলে বলবো। তার আগে তুমি পাখিকে তোমাকে বাঁচাতে হবে। পাখিকে তুমি বাঁচাও বাবা। কেন কাকিমা, পাখির কি হয়েছে? কিডন্যাপ হয়েছে। কিডন্যাপ হয়েছে। তুমি তোমার মাথায় ব্যান্ডেজ কেন? পুরস্কার, দাদার কাছ থেকে পাওয়া ভাইয়ের পুরস্কার। ঠিক বুঝলাম না তো। বলছি শুভঙ্কর দা, সব বুঝিয়ে বলছি। ছোটবেলা থেকেই আমাকে হোস্টেলে রেখে লেখাপড়া শিখিয়েছে আমার দাদা সত্যপ্রিয়। পরে যখন বড় হলাম তখন আমাদের আলাদা বাড়িতেই থাকতে হয়েছে। তখন ভাবতাম দাদার ব্যবসার কাজের চাপ, তাই হয়তো আমাকে আলাদা বাড়িতে থাকতে হয়। কিন্তু এখন 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 আমার কাছে সব পরিষ্কার। আমার দাদা একটা ক্রিমিনাল। আমি একটা ক্রিমিনালের ভাই। আমার দাদা যত অন্ধকার জগতেই কাজ করে, আমার দাদা ওই সত্যপ্রিয়, ওই রজত সামন্তর পার্টনার। সত্যপ্রিয় রজত যে তোমার বোন পাখিকে যে কিডন্যাপ করেছে, এ ব্যাপারে তুমি নিশ্চিত? 100 বার নিশ্চিত। আমার আজই পাখির সঙ্গে দেখা হয়েছিল। ওই তখনই রজত আমার মাথায় মেরে আমাকে অজ্ঞান করে ফেলে দিয়ে পাখিকে নিয়ে চলে গেছে। তাই তো যখনই আমার জ্ঞান ফিরল আমি সোজা তোমাদের কাছে চলে এলাম। শুভঙ্কর, যেভাবে হোক পাখিকে তোমাকে বাঁচাতে হবে বাবা। পাখিকে ছাড়া আমি বাঁচবো না বাবা। পাখিকে ছাড়া আমি বাঁচবো না। হ্যাঁ শুভঙ্কর, যেমন ভাবি হোক পাখিকে আপনি বাঁচান। আপনি চুপ করে কি ভাবছেন? শুভঙ্কর দা, তুমি না বলেছিলে বলো আমাদের 4 হাত এক করে দেবে? তাহলে এখন চুপ করে আছো কেন? বলো, কিছু বলো। কারণ আমার কিছু করার নেই। ওই সত্যপ্রিয় রজতের বিরুদ্ধে আমি কোনো স্টেপ নিতে পারবো না। আপনি কি বলছেন স্যার? কেন পারবে না শুভঙ্কর? কেন পারবে না? হ্যাঁ বলো, কেন পারবে না? আমি সাক্ষী দেবো, ওদের বিরুদ্ধে আমি সাক্ষী দেবো। তাহলে আপনার অসুবিধাটা কোথায়? অসুবিধাটা কোথায় তা আমি তোমাদের কাউকে বলতে পারবো না। শুধু শুনে রাখো, ওই সত্যপ্রিয় রজতের বিরুদ্ধে আমার পক্ষে কোনো স্টেপ নেওয়া সম্ভব নয়। রূপ দেখছি স্যার, আজ আমরা একটা পুলিশের ঠিক যেমন রূপ হওয়া দরকার তাই দেখছেন। অধিকার গায়ের মনে রাখবেন, হাঁটুর উপরে ধুতি পড়লেই যেমন গান্ধীজি হওয়া যায় না, তেমনি গায়ের উপরে উর্দিটা পড়লেই দেশকে ভালোবাসা যায় না। তার জন্য মনুষ্যত্ব লাগে। সামনে কথা বলো। তা কত টাকায় বিক্রি হলেন রজত আর সত্যপ্রিয় বাবুর কাছে? আমি বিক্রি? হ্যাঁ বিক্রি। তোমার কোথাও ভুল হচ্ছে প্রতীক্ষা। ভুল হচ্ছে রাস্তায় পড়ে থাকা নুড়ি পাথরকে নারায়ণ শিলা মেরে। সত্যি স্যার, এই আপনার প্রতি আমাদের যে অনেক ভরসা ছিল। কেন করেন ভরসা বলুন তো? এইরকম লোকগুলোর উপর কেন ভরসা করেন? হ্যাঁ, ডাক্তার থেকে শুরু করে লয়ার পর্যন্ত, আর এই উকিল থেকে শুরু করে সিভিল ইঞ্জিনিয়ার পর্যন্ত দিনের পর দিন সাধারণ মানুষ আম জনতা ভরসা করে যাবে। আর এনারা এই সাধারণ জনতাকে কুকুর ছাগল মনে করে তাদের ভরসাকে সানলাইট ডিটারজেন্ট দিয়ে ভরসা করে যাবে। পারেনও আপনারা। প্রতীক্ষা, তুমি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। ভুলে যাচ্ছ তুমি একজন অন ডিউটি অফিসারকে অপমান করছো। আর এই অপমান করার জন্য আমি তোমাকে এক্ষুনি অ্যারেস্ট করতে পারি। অ্যারেস্ট করবে? ঘুষ খাইয়ে বেরিয়ে যাবো অফিসার? আর তাছাড়া আপনারা যে ঘুষ ছাড়া কিছুই বোঝেন না সেটা আমরা খুব ভালো করেই জানি। আরে আমি
যদি কেউ পুলিশের মা বোনকেও রেপ করে, আপনারা সেই রেপিস্টের কাছেও পয়সা নিয়ে তাকেও ছেড়ে দেবেন। মা বউ রেপ হয়েছে তো কি হয়েছে, দিনের জল পানির খোরাকিটা আপনাদের পেয়ে গেলেই হলো। অধিকার! আপনি আমাকে চড় মারলেন? হ্যাঁ, মারলাম। আর এক্ষুনি যদি তুমি এখান থেকে না যাও, মানহানির মামলা ঠুকে লোকাবে ঢুকিয়ে দেবো। উপকার করতে না পারলেও অপকারটা যে আপনারা খুব ভালোই করতে পারেন, সেটা আমরা খুব ভালো জানি। আর চোখের সামনে সেই রূপটা তো দেখতেই পাচ্ছি। আগে বলে যাচ্ছি, ওই পাখির যদি কিছু হয়ে যায়, এই প্রতীক্ষা কিন্তু আর প্রতীক্ষা করবে না। ওই সব কটাকে জ্যান্ত আগুনে পোড়াবে, জ্যান্ত আগুনে। এখন আমরা কি করবো? ওই লকাপে ঢুকবো, না চোখে জল চোখে শুকিয়ে বাড়ি ফিরে যাবো? সেখানে খুশি চান কাকিমা, দয়া করে আমার মাথাটা খারাপ করবেন না। চুপ! একদম চুপ! ওই কাকিমা বলে তুমি আমাকে আর ডাকবে না। আমি কোনো ঘুষ পর্যন্ত নই, অফিসারের মা, কাকিমা, মাসিমা কিচ্ছু হতে চাই না। কাকিমা, এই আপনি কি বলছেন? ঠিকই বলছি। তবে যাবার আগে একটা শুভঙ্কর তোমাকে আমি কথা বলে যাচ্ছি। পাখির যদি কিছু হয়ে যায়, মানুষ আপনাকে কি করবে আমি জানি না, কিন্তু ভগবান আপনাকে কোনোদিনও ছাড়বে না। আর তখন যত ইচ্ছে ওই ভগবানের বিরুদ্ধে মানহানির মামলা করতে পারবেন তো অফিসার? ভগবানের বিরুদ্ধে মানহানির মামলা করতে পারবেন তো? ছি! কাজটা আপনি ঠিক করলেন না অফিসার। সেদিন হাবিলদার শুভঙ্করের মধ্যে যে সততা আমি দেখেছিলাম, আজ ওসি শুভঙ্করের মধ্যে তার বিন্দু মাত্র দেখতে পেলাম না। এসেছিলাম ধরা দিতে, সাক্ষী দিতে, কিন্তু এখন আমি ফিরে চললাম। কেন জানেন? আমি একজন অপরাধী ঠিকই, তাই বলে অন্য কোনো অপরাধের কাছে আমি নিজেকে ধরা দিতে পারবো না। চলে মহাদেব বাবু, সবাই তো অনেক কিছু বলে চলে গেল, আপনি কিছু বলে চলে যান না। আমার আর বলার কিছু নেই স্যার, তবে শুধু একটা কথাই জিজ্ঞেস করবো। আমি জানি আপনার বোনকে আপনি খুব ভালোবাসেন, ওই তার দিব্যি খেয়ে বলুন তো, আপনি সত্যি ঘুষ খেয়েছেন? পারবো না মহাদেব বাবু, আমি পারবো না। শুধু শুধু শুনে রাখুন, ওই বোনের ছুটোয় আছে, আমি চুপ করে থাকতে হচ্ছে মহাদেব বাবু। তার মানে সত্যপ্রিয় আর রজব আমার বোনকে আটকে রেখেছে। লোভ আর প্রলোভন আমার বোনকে অন্ধ করে দিয়েছে। ওরা বলেছে 7 দিনের মধ্যে এখান থেকে না চলে গেলে পিঙ্কিকে ওরা মেরে ফেলবে মহাদেব বাবু, মেরে ফেলবে। কি বলছেন স্যার আপনি? সে কথাটা আমি কাউকে বলতে পারলাম না মহাদেব বাবু, কাউকে বলতে পারলাম না। আমি অফিসার হলো তো একজন মানুষ, একজনের দাদা। পিঙ্কি যতই দুষ্টু হোক না কেন মহাদেব বাবু, ও ছাড়া যে আমার কেউ নেই মহাদেব বাবু। তার মানে এই পাখির সাথে পিঙ্কিও আজ বিমানের মধ্যে রয়েছে? হ্যাঁ, তাই তো মহাদেব বাবু, আমি আপনাকে কথা দিচ্ছি, 7 দিনের মধ্যে পিঙ্কিকে আমি এখান থেকে নিয়ে চলে গেল, আমি ওদের কাউকে ছাড়বো না। প্রয়োজনে চাকরি ছেড়ে আসবো, বেআইনি ভাবে খুন করব। আপনি সারা গ্রামবাসীকে তৈরি করুন। সময় আসছে, কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শুরু হওয়ার আর বেশি সময় নেই। সময় আসছে, সময় আসছে, সময় আসছে। আমার টাকায় খাচ্ছিস যাচ্ছিস, আর কোনো কাজে বেলা নেই। না পারলে পাগলাটাকে খতম করতে, না পারলে ওই ভিডিও থেকে ফাইলগুলো চুরি করতে। আরে তুমি বিশ্বাস করো রজব দা, আমি আর পবন তোমার কথা মতো রাতের অন্ধকারে ভিডিও অফিসে ফাইলগুলো খুঁজতে গেছিলাম, কিন্তু ফাইলগুলো যে কোথাও নেই। আরে ফাইলগুলো টানা হয় না।
সেগুলো হয়ে যাবে। কিন্তু এমনও তো হতে পারে যে আমাদের আগেও কেউ ফাইলগুলো ওখান থেকে সরিয়ে নিয়েছে। কে সরাবে? হ্যাঁ, তা জানি না, তবে তবে রাতের অন্ধকারে যখন আমরা দুজন ভিডিও অফিসের পাঁচিল টপকে ভিতরে গিয়ে ঢুকি, তখন দেখি কি দেখবি? গোটা অফিসটা একদম ছন্ন ছড়া, ফাইলগুলো ঘাটা, চেয়ার টেবিল তো এলোমেলো। মনে হয় আমাদের আগে কেউ সেখান থেকে গিয়েছিল। দুর্যোগের পর দুর্যোগ। আচ্ছা আচ্ছা, আমাকে ভেঙে পড়লে চলবে না, মাথা মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। আচ্ছা এক কাজ কর, তোরা যা কালকে পর্যন্ত আমি ডাকবো, যা তোরা যা। ঠিক আছে রজতদা, চলি। তবে যাওয়ার আগে একটা কথা বলে যায়, তুমি একটু সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো। গায়ের লোক কিন্তু তোমার বিরুদ্ধে নানান কথা বলছে, কি বলছে রে? যেন সাদ্দামের মতো তোমার ঘটি না উল্টে যায়। সূর্য কিন্তু ঠিক কথাই বলছে রজতদা, তোমার ঘটি উল্টে গেলে তুমি কিন্তু আর আমাদের পাবে না। কারণ আমরা হলাম শেয়ানা বাবলি, পাল্লা যেদিকে ভারী সেদিকেই সালা ঝুঁকি। আজ তোমার জমানা, তাই আজ তোমাকে ছাড়া কাউকে চিনি না। কিন্তু কাল যদি তোমার ঘটি উল্টায়, তখন এই আমরাই বলবো এইটাই হওয়া উচিত ছিল। চলে বেঈমান, সব সালা বেঈমান। কিতরা এখন এখন আমাকে মাথাটা ঠান্ডা করে কাজ করতে হবে। কিন্তু কিন্তু ফাইলগুলো চুরি করলো কে? তার মাথা তোর মাথার থেকে অনেক ভালো হচ্ছে। তার মানে তুই হ্যাঁ? না মানে আমার মনে হয় ওই পাখি কিডন্যাপ হওয়ার আগে না ফাইলগুলো বাড়িতে কোথাও লুকিয়ে রেখেছে, বুঝলি? তারা কান টানলে মাথা আছে, বাড়ির লোকগুলোকে তুলে আনবো, ফাইল আপনা আপনি বেরিয়ে যাবে। তাও অপারেশনটা কবে করবে? হ্যাঁ শোন, বেশিক্ষণ ফেলা রাখা যাবে না, জলদি অপারেশনটা করতে হবে, ঠিক আছে? আর কি দেরি করবি রে রজত সামন্ত? একই ভাই, অতীত বর্তমান ভূত ভবিষ্যৎ সবার 12টা তো অলরেডি বেজে গেছে। একই ভাই, তুই এখানে? হ্যাঁ, তোকে তোকে শেষবারের মতো এখান থেকে ফিরিয়ে নিয়ে যেতে এলাম দাদা। ক্যান্সারে আক্রান্ত রোগীকে বাঁচানো যায় না ভাই, চিকিৎসা তো করা যায়। বলে কি লাভ? সে তো বলবে। আচ্ছা কথা বলছিস, তবু তো তাকে চিকিৎসা করতে হবে। আর আজকাল চিকিৎসা করলে কি না হয়? খোলা চলতে পারে, অন্ধ দেখতে পারে। তবে তবে তুই কেন মূল্যবোধের ক্যান্সারে ভুগছিস বলতো? লদত, আমার ভাই আমায় জ্ঞান দিচ্ছিলে। হ্যাঁ তাই তো দেখছি রে, না তো ভাই না হলে। দাদা এসব ছাড় তুই। আমি কি বলছি তুই শোন, তুই ফিরে আয়, তুই ধরা দে, তোর সব সমস্যার সমাধান আমি 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 করে দেবো। তুই ধরা দে। ফেলে দিতে বলছি, কিন্তু কিন্তু কেমন করে হারবো বলতে পারি ভাই, কেমন করে হারবো? আচ্ছা আচ্ছা ভাই ভাই, তোর তোর ছোটবেলার কথা মনে আছে? ছোটবেলার কথা মনে নেই না? আর কেমন করে থাকবে? তখন তো তুই খুব ছোট। কিন্তু কিন্তু আমার না ভাই, আমার সব মনে আছে। ছোটর বাড়ি থেকে মাত্র মাত্র 2000 টাকা নিয়ে বাবা ব্যবসা শুরু করেছিল। অক্লান্ত পরিশ্রম করে বাবা ব্যবসাটাকে আস্তে আস্তে বড় করতে লাগলো। 2000 হলো 20,000, 20,000 হলো 2 লাখ, 2 লাখ হলো 20 লাখ, 20 লাখ হলো 20 কোটি। জানিস রতত, গাঙ্গুলি ইন্টারন্যাশনাল ফার্ম না আমার বাবার তৈরি করা স্বপ্ন রে। তখন আমাদের টাকা পয়সা বালি গালি কোনো জিনিসের অভাব ছিল না রে, অভাব ছিল না। আচ্ছা যদি অভাব তোর কাছে নাই থাকতো, তাহলে এই ধান্দায় তুই এলি কেন? আমি আছি রে, আমায় আনা হয়েছে। কে এনেছে? জানিস রতত, আমরা গরিব থেকে বড় লোক হলাম রে। তাই তালপাথের মানুষগুলো না আমাদের হিংসা করতে লাগলো। আচ্ছা ছোড়ালে বার্তা মানুষগুলো, তাই তো আমি ছেঁড়া প্যান্ট বলি, আর আমার মায়ের বেলা উত্তর ছেঁড়া থাক। আর ওরা এসে অনুভূতি দেখার, কিন্তু তা যখন হচ্ছে না, তখন ওই মানুষগুলো আমাদের হিংসা করতে লাগলো রে, আমাদের হিংসা করতে লাগলো। জানিস ভাই, আর বাঙালির বলো তুললে, একটা বাঙালি উপরে উঠলে আর একটা বাঙালি তাই না দেখে উপরে উঠুক, কাকলার মতো টেনে নিতে নামাতে। তাই পাড়ার ছেলেরা প্রতিদিন কোনো না কোনো পুজোর অথিলায় বাবার কাছ থেকে দৌড় করে হাজার হাজার টাকা চাঁদা নিতে আরম্ভ করলো। অফিসারে কমপ্লেন করতে গেলে পুলিশ অফিসারও ভূত নিতে আরম্ভ করলো। নেতারাও ভূতের খরচ নিতে আরম্ভ করলো। আবার সেই ছেদাছে ভোটে দিতে মাইনে বোনাস বাড়াবার জন্য শ্রমিকদের মধ্যে ইউনিয়ন তৈরি করে কোম্পানি তাকেই বন্ধ করে দিল। ইনকাম নেই,
তাই বাকি পড়লো ইনকাম ট্যাক্স। অবিঠালা বাবাকে গ্রেফতার করলো। আর আমাদের বাবা এই কত থদ্দ করতে না পেলে হাত অ্যাটাক করে মারা গেল। মার্কেটে তখন আমাদের প্রচুর দেনা কোম্পানি বিক্রি হয়ে গেল। কিনলো এক অবাঙালি মালোয়ারি শিল্পপতি। আর আমাদের মানা তোকে আমাকে নিয়ে ওই রাস্তায় নামলো। বিচার কর ভাই, তুই বিচার কর। আমি সেদিনও খারাপ হয়নি, কিন্তু আমি যেদিন দেখলাম না যে তোর আর আমার খিদের জন্য আমাদের ওই মাকে সেই অবাঙালির কাছে দেহ বেচতে হচ্ছে, সেদিন আমার মাথা গরম হয়ে গেল। আমার চোখের সামনে আমার মায়ের তলিলে হাত দিতে সেই অবাঙালি মালোয়ারি শিল্পপতি এই দৃশ্য দেখার জন্য মা বিষ খেয়ে আত্মহত্যা করলো। হাতে তুলে নিলাম কাদারে, কবিয়ে খুন করলাম সেই অবাঙালি